আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি টিসি, টার্বো সি, যেটা ডস বেসিসের, কারণ আসল সি এর মজা আমরা ওখানেই পাই। আর উইন্ডোজ বেসিস সি রয়েছে, তাতেও তোমরা করতে পারো, যে কোনো প্ল্যাটফর্ম তোমরা ইউজ করতে পারো সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আজকে আমরা এই সি কেন করছি তার কারণ হচ্ছে, তোমরা তোমাদের কেরিয়ার অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার যা বলো তোমরা শুরু করতে চাইছো, কিন্তু যে কোনো বড় কোম্পানি যেমন IBM বলো, TCS বলো, উইপ্রো বলো, সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রো লেভেলে সি এবং ডেটা স্ট্রাকচার অবশ্যই জানতে হবে। তাই সি এবং ডেটা স্ট্রাকচার ভালো করে শেখো। আমি এখানে শেখাবো সি এবং ডেটা স্ট্রাকচার দুটোই চেষ্টা করব শেখাতে, এবং যেগুলো কম্পিটিটিভ এক্সামে ধরে, অর্থাৎ কম্পিটিটিভ মানে তোমরা যখন কোনো TCS, উইপ্রো বা IBM এর তাদের এক্সাম দিতে যাবে, তখন সেক্ষেত্রে তোমরা কোন কোন বিষয়গুলো মনে রাখবে সেগুলোও আমি একটু বলবো। তাহলে মন দিয়ে একটু ভিডিওগুলো দেখো। আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে কি, যে ফাইলের আন্ডারে ফাইল, তার আন্ডারে নিউ। এইবার আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি। দেখো, যে কোনো সি প্রোগ্রাম যখন শুরু করব তখন প্রথমে কি লিখব, মেন, MAIN লিখলাম, এবং মেন ফাংশনের শুরু এবং শেষ। এই যেখানেই যে প্রোগ্রামই করি না কেন, মেন ফাংশনটা অবশ্যই আমাকে দিতে হবে। আর মেন ফাংশনকে কল করে সেই মেশিনের OS, এটা একটু মনে রাখবে। তাহলে মেইন ফাংশনের মধ্যে আমি কি করছি, কিছু প্রিন্ট করতে চাইছি, লিখলাম প্রিন্ট এফ ওয়েলকাম। এই কথাটা আমি লিখলাম। তাহলে কি লিখেছি, প্রিন্ট এফ, সেখানে থেকে লিখলাম কি, ওয়েলকাম। এবার আমি এটাকে কি করছি, ক্লোজ করে দিচ্ছি। এবার আমি এটাকে ক্লোজ করে দিলাম, আর এন্ড অফ দ্য লাইন কি লিখলাম, সেমিকোলন। এবার আমরা এটাকে কি করব, প্রথমে কম্পাইল করব। কম্পাইল করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে Alt + F9। দেখো এখানে কিন্তু শো করছে অলরেডি Alt + F9। তাহলে Alt F9 প্রেস করলাম, আমাকে এরর দেখালো। কি দেখালো, বলছে ফাংশন printf শুড হ্যাভ এ প্রোটোটাইপ। এখন তাহলে এখানে আমাকে দুটো প্রশ্ন হলো, যে কি বলছে, প্রোটোটাইপ বলতে কি বলছে, আর একটা ওয়ার্নিং দিয়েছে ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু। এটা আমি পরে আসছি। আপাতত আমরা কি করব, যে এররটা দিয়েছে আমাকে, সেই এররটাকে নিয়ে আমরা মাথা ঘামাবো। অর্থাৎ কিনা কি বলেছে, প্রিন্টএফ খুঁজে পাচ্ছে না। তো প্রিন্টএফ একটা ফাংশন, যে ফাংশনটা কোথায় আছে, যে ফাংশনটা আছে একটা হেডার ফাইলে। কীভাবে, তাহলে তার হেডার ফাইল কিভাবে করব, অবশ্যই লিখবো এখানে হ্যাজ ইনক্লুড stdio.h, এটা হচ্ছে তার হেডার ফাইল। তাহলে হ্যাজ ইনক্লুড। এবার দেখা যাক Alt F9। তাহলে আর এরর নেই, একটা ওয়ার্নিং রয়েছে। তাহলে এই ওয়ার্নিংটাকে আমরা এখন আপাতত ভাবছি না, আপাতত এবার রান করাবো। তাহলে রান করানোর জন্য কি, Ctrl F9, CTRL বাটনটা এবং F9 প্রেস করলাম। দেখো হট করে এলো এবং চলেও গেল, রান কিন্তু করেছে। তাহলে রান করার জন্য, দেখবার জন্য কি করব, আমরা দেখবার জন্য আমরা এখানে করতে পারি Alt + F5। মনে রাখবে ALT + F5। তাহলে Alt + F5 যদি দিই, তাহলে দেখবো এই যে ওয়েলকাম লেখাটা আমাকে দেখাচ্ছে। আবার এন্টার মারলে ফেরত চলে আসতে পারবো। এবার আসি আমরা, যে এই ওয়েলকাম যদি আমি মনে করি যে ওয়েলকাম দুটো আলাদা আলাদা লাইন করব, তাহলে \n ইউজ করব। অর্থাৎ \n মানে হচ্ছে নেক্সট লাইন। তাহলে এবার যদি Ctrl F9 করি, তাহলে অটোমেটিক্যালি কম্পাইল হলো এবং রান করলো। এবার যদি আমি Alt F5 দিই, তাহলে কি দেখবো, আগের ওয়েলকাম লেখা রয়েছে, তারপর দেখো ওয়েলকাম, দুটো আলাদা আলাদা জায়গায় চলে এসছে। এবার এটা খুব ইরিটেটিং। কি ইরিটেটিং, যে প্রত্যেকবার আমাকে কি করতে হচ্ছে, Alt F5 প্রেস করতে হচ্ছে, তবে আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটাকে বাঁচার জন্য কি করতে পারি, আমরা এই লেখাটাকে স্টপ করে দেবো।
অর্থাৎ প্রিন্ট আউট করবে যখন, তখন স্টপ করে দেবো। স্টপ কিভাবে করাবো? আমরা গেট সিএইচ বলে একটা ফাংশন ব্যবহার করব। এই গেট সিএইচ ফাংশনটা কি? এই ফাংশনটা তোমার কাছে ক্যারেক্টার ইনপুট হিসাবে চাই, এবং তুমি যখন রান করাবে তখন প্রোগ্রামটা কি করবে? ইনপুট পড়ার জন্য কি করবে? তোমার কাছে কিছু চাইবে, এবং গেট সিএইচ এর মজা হচ্ছে ইনপুটটা ইনভিজিবল হয়। যেহেতু তোমার কাছে ইনপুট চাইবে, সেই জন্য স্ক্রিনটা কি হবে? ওখানে আটকে থাকবে ইনপুট পাওয়ার জন্য। একটু দেখা যাক কি হয়। এখানেও কিন্তু দেখো একটা আমরা এরর খাবো। কি এরর? সেটা হচ্ছে কি, এই যে গেট সিএইচ রয়েছে, গেট সিএইচ কি বুঝতে পারছে না। তাহলে গেট সিএইচ এর হেডার ফাইল কি করতে হবে? ইনক্লুড করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম হ্যাশ ইনক্লুড কোনিও, CONIO, কোনিও ডট এইচ। এবার রান করাচ্ছি। তাহলে কি করলো? খেয়াল করে দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু নিজে থেকেই এসেছে, এবং কি দেখাচ্ছে? আমাকে আটকে গেছে, এই ব্যাপারটা আমরা দেখতে পেলাম স্ক্রিনটা। অর্থাৎ আমাকে অল্ট F5 আর প্রেস করতে হলো না। এবার দেখো, প্রত্যেকবার যখন আসছে তখন কি, যতবার আমি রান করাচ্ছি ততবার কি হচ্ছে? স্ক্রিনে আগের ডেটাটা থাকছে। তাহলে আগের ডেটাটাকে মুছতে হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব? ক্লিয়ার স্ক্রিন, অর্থাৎ সবার উপরে আমরা ইউজ করলাম CLRSCR, ক্লিয়ার স্ক্রিন। তাহলে কি হবে? এবার যদি রান করায় স্ক্রিনটা পরিষ্কার হবে এবং আমাকে শুধু কি করবে? সেই আউটপুটটাই দেখাবে। আমি একটু \n দিয়ে দিচ্ছি সামনে, তাহলে কি হবে? কন্ট্রোল F9 করলে আমার একটু নিচে দেখাবে। আচ্ছা, এটা একটা মিটলো। এবার আমি যদি বলি যে ওয়েল যে কথাটা রয়েছে, WE পর কি হবে? একটা স্পেস তৈরি হবে। তাহলে আমি এখানে একটা স্পেস দিতে পারি। কন্ট্রোল F9 দিলাম, কি দেখবো? একটু স্পেস রয়েছে WE পর। আমি চাইছি এই স্পেসটা অনেকটা হোক, অর্থাৎ ট্যাব ইউজ করতে পারি। এখানে আমরা ট্যাব বটন, TAB বটনটা টিপলে যে কাজটা করে, সেটা \T লিখে দিলে কি হবে? সেই কাজটা করবে। ওকে, তাহলে দেখো আরেকটা জিনিস আমাদের হচ্ছে, যখনই আমরা কম্পাইল করছি তখন এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। দেখো, খেয়াল করে দেখো, এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। এই ওয়ার্নিংটা কি বলছে? বলছে যে ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু, যে কোনো ফাংশনের একটা রিটার্ন ভ্যালু দিতে হবে। তাহলে রিটার্ন ভ্যালু কি? কিচ্ছু না, জাস্ট রিটার্ন কথাটা লিখে দাও এবং যে কোনো একটা ভ্যালু এখন আপাতত দিয়ে দাও, সেমিকলন। দেখো, আর কিন্তু কোনো কিছু হচ্ছে না, সাকসেসফুলি রান করবে প্রোগ্রামটা দেখাচ্ছে। এখানে একটা প্রশ্ন বারবার আসে, বা যে কোনো কম্পিটিটিভে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা কি শুধু নিউমেরিক ক্যারেক্টার লিখতে পারি? না, এখানে আমরা কোনো ক্যারেক্টার লিখতে পারি। ক্যারেক্টার কিভাবে লেখে? জাস্ট সিঙ্গেল কোটেশনের মধ্যে একটা যে কোনো কিছু লিখে দিলাম, X লিখলাম ধরো। তাহলে এবার যদি রান করায় তাহলেও কিন্তু আমার রান করবে, এবং অল্ট F9 দিলে কোনো এরর দেখাবে না। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি কোনো স্ট্রিং লিখতে পারি? স্ট্রিং মানে ডবল কোটেশনের মধ্যে। তাহলে আমি এখানে www লিখে দিলাম সাপোজ। এবার যদি আমি এটাকে রান করাই বা কম্পাইল করাই, তাহলে কি এরর আসছে? তাহলে কি স্ট্রিং করতে পারছে না, কিন্তু ক্যারেক্টার করতে পারছে। কারণ কি? ক্যারেক্টার কেন করতে পারে? কারণ রিটার্ন টাইপটা কি করে? সেই ক্যারেক্টারের ASCII ভ্যালু দিয়ে করে দেয়, অর্থাৎ আলটিমেট কিন্তু ভ্যালুই রিটার্ন দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এখানে আমরা কি করব? এই রিটার্ন টাইপ কিছু দেবো না, আমরা তার বদলে কি ইউজ করব? নর্মালি মেইন ফাংশনের আগে লিখব ভয়েড, অর্থাৎ আমি কিছুই চাইছি না। অর্থাৎ ভয়েড বলে দেওয়া মানে মেইন ফাংশন, যে কোনো ফাংশন আর কি করবে? তার রিটার্ন চাইবে না। তাহলে এই রান করালাম, সাকসেস হলো, এবং এই আমার দেখালো। তাহলে এটা ইন্ট্রো লেভেলে একটা ছোট্ট প্রোগ্রাম করলাম। এইবার আমরা ধরো দুটো ভ্যালু নিচ্ছি। তাহলে দুটো ভ্যালু যদি নিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? সবার উপরে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হবে। সাপোজ আমি ধরো বললাম ইন্টিজার a ইজকাল টু 15, এবং কমা দিয়ে বললাম যে b বলে একটা ভেরিয়েবল নিলাম, সেটা ইজকাল টু বললাম 20। এবার আমি এই a আর b এর ভ্যালুটাকে কি করব? প্রিন্ট করব। তাহলে কিভাবে প্রিন্ট করছি? লিখলাম যে a
ইজ বলে পার্সেন্টেজ এখানে দিলাম, এ ইজ দিলাম এবং তারপর একটা ট্যাব দিয়ে লিখলাম বি ইজ। রান করাচ্ছি, অল্ট F9 প্রথমে কম্পাইল করি। ওয়ার্নিং দেখাচ্ছে, কি ওয়ার্নিং দেখাচ্ছে? বলছে বি আর এতে ভ্যালু দিয়েছে সেটা ইউজ হয়নি। দেখা যাক কি ইউজ হয়নি। আমি বলেছি ওয়ার্নিংকে সেইভাবে গায়ে না দিয়ে আপাতত কন্ট্রোল F9 দিয়ে দেখি আমরা কি হয়। দেখো এ ইজ বলেছে, বি ইজ বলেছে, ঠিক আছে। সত্যি তো এ আর বি তো দিইনি, তাহলে আমাকে এখানে কি দিতে হবে? সেপারেটর হিসেবে ব্যবহার করব কি কমা, কমা দিয়ে বললাম এ কমা বি। এবার যদি রান করাই কন্ট্রোল F9 দিয়ে, কি হচ্ছে? এ বি একই রেজাল্ট, অথচ অল্ট F9 দিচ্ছি সাকসেস দেখাচ্ছে। তাহলে সাকসেস দেখাচ্ছে অথচ দেখাচ্ছে না, কারণ কি? কারণ আমি ওকে বলিনি যে কোনখানে আমি দেখাবো। অর্থাৎ এর ভ্যালুটা আমি এখানে দেখাতে চাইছি এবং বি এর ভ্যালুটা আমি এখানে দেখাতে চাইছি। যখনই আমি এরকম দেখাতে চাইবো তখন আমাকে কি ব্যবহার করতে হবে? ফরম্যাট স্ট্রিং। ফরম্যাট স্ট্রিং মানে এখানে ব্যবহার হবে পার্সেন্টেজ ডি ইন্টিজার টাইপ ডেটা বলে, এবং বি যেখানে দেখাতে চাইছি সেখানে বললাম পার্সেন্টেজ ডি। তাহলে কি হলো? আমি এখানে ইউজ করলাম কি যে এ ইজ পার্সেন্টেজ ডি এবং বি ইজ কি করলাম? পার্সেন্টেজ ডি। তাহলে এ এর ভ্যালুটা কি হবে? এই জায়গাটায় চলে যাবে এবং বি এর ভ্যালুটা এই জায়গাটায় চলে আসবে। ক্লিয়ার? খেয়াল করবে এর ভ্যালুটা যাচ্ছে বাঁ দিকে, বাঁ দিকেরটা বাঁ দিকে এবং ডান দিকেরটা ডান দিকে। দেখি আমরা, তাহলে এ ইজ 15, বি ইজ 20। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাকে বললো যে এই যে এ আর বি এর যে ভ্যালুটা আছে এটাকে সোয়াপ করে দাও। অর্থাৎ এর ভ্যালুটা বি এর কাছে চলে যাবে, বি এর ভ্যালুটা এর কাছে চলে যাবে। তাহলে আমরা প্রথম একটা ছোট্ট পদ্ধতি অবলম্বন করতে পারি। আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম টেম্প। বললাম যে টেম্প ইজকাল টু এ, অর্থাৎ এর ভ্যালুটা টেম্পে স্টোর হলো, এবং তারপর বললাম যে এ ইজকাল টু বি। তাহলে কি এ ইজকাল টু বি মানে বি এর ভ্যালুটা এতে চলে গেল, তাহলে এর ভ্যালুটা তো হারিয়ে গেল না, টেম্প তাকে স্টোর করে রেখেছে। তাহলে এইবার আমি যদি লিখি যে বি ইজকাল টু টেম্প, তার মানে কি হলো? ভ্যালুটা সোয়াপ হয়ে গেল, অর্থাৎ এর ভ্যালুটা বি নিয়ে নিল এবং বি এর ভ্যালুটা এ নিয়ে নিল। তাহলে এ 15 আর বি 20 ছিল। তাহলে এখন যদি রান করাই তাহলে কি দেখবো? এ 20, বি 15। দেখা যাক সেটা হয়েছে কিনা। তাহলে সোয়াপ হয়ে গেছে। কিন্তু তোমাদের পরীক্ষার সময় বলে দেবে যে এই থার্ড ভেরিয়েবলটা সাহায্য নেওয়া যাবে না। তাহলে আমরা তখন কিভাবে করব? তাহলে একটু এইভাবে করতে পারি আমরা। প্রথমে কি করলাম? বললাম এ ইজকাল টু হচ্ছে এ প্লাস বি। তাহলে এর মধ্যে কি স্টোর হলো? এর মধ্যে স্টোর হলো এ এবং বি এর যোগফল। এবার বি ইজকাল টু বললাম এ, এ মানে কি? দুটোর যোগফল, তার থেকে বিয়োগ করে দিচ্ছি কার? বি এর ভ্যালুটা। তাহলে অটোমেটিক্যালি কি হলো? এর ভ্যালুটা তার কাছে চলে গেল। এইবার বি এর মধ্যে যদি অরিজিনাল ভ্যালুটা চলে যায়, এর ভ্যালুটা চলে যায়, তাহলে আমি যদি এখন এ ইজকাল টু লিখি এ মাইনাস বি, তার মানে এ বি এর সমষ্টি এবং তার থেকে বর্তমান বি এর ভ্যালু বাদ যাওয়া, মানে কি হলো? যে এর ভ্যালু পুরনো যে বি এর ভ্যালুটা ছিল সেটা চলে এলো। তাহলে এ ইজকাল টু, আমি একটা ছোট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো এ ইজকাল টু আমি কত ধরেছি? 15 আর 20, তার মানে আমি বলতে পারি তো যে এটা 35 এই মুহূর্তে এই লাইনে। দ্বিতীয় লাইনে কি করলাম? বললাম বি ইজকাল টু, তাহলে বি ইজকাল টু কত? এ আর বি এর যোগফল কত? 35 মাইনাস বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 20। দেখো এখানে লেখা রয়েছে 20, তাহলে আমি এখানে 20 বাদ দিলাম। তাহলে ইজকাল টু কত হয়ে গেল? হয়ে গেল 15। তাহলে খেয়াল করে দেখো এ এর ভ্যালু যেটা ছিল 15, সেই 15টা কি হলো? বি এর ভ্যালু হয়ে গেল। এইবার আমি যদি এখানে লিখি যে এ ইজকাল টু এ মাইনাস বি, তাহলে এ এর ভ্যালু কত? 35, বি এর বর্তমান ভ্যালু কত? 15। তাহলে যদি 15 বাদ দিই তাহলে অটোমেটিক্যালি এর ভ্যালু হয়ে যাচ্ছে 20।
তাহলে দেখো এর ভ্যালু একটু আগে কত ছিল 35, এখানে সে 20 হয়ে গেল এবং বি এর ভ্যালু কত হয়ে গেল 15 হয়ে গেল। তাহলে সোয়াপ হয়ে গেল। তাহলে এবার রান করে দেখি। ক্লিয়ার? এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু যদি ব্যবহারকারীর কাছ থেকে নিতে চাই, অর্থাৎ ইউজারের কাছ থেকে নিতে চাই, তাহলে কিভাবে নিতে পারি? তাহলে আমি প্রথমে এ এর ভ্যালু বি এর ভ্যালু কি করব, ইউজারের কাছ থেকে নেব। তাহলে আমরা তখন ইউজ করব স্ক্যানএফ। বললাম স্ক্যানএফ, যদিও দুটো একসাথে নেওয়া যায়, আমি একটা একটা করে নিচ্ছি। বললাম কি টাইপ নেব, অর্থাৎ আমার এখানে ফরম্যাট স্ট্রিংটা কি হলো %d, অ্যাম্পারস্যান্ড সাইন এ। তার মানে কি, আমি যে ভ্যালুটা নেব সেটা আমার এর অ্যাড্রেসে স্টোর হবে। ক্লিয়ার? একইভাবে নিলাম স্ক্যানএফ %d, অ্যাম্পারস্যান্ড সাইন বি। হলো। এবার রান করাই, কন্ট্রোল F9। প্রথমটা হচ্ছে এর ভ্যালু 12, দ্বিতীয়টা দিলাম 4 বি এর ভ্যালু। তাহলে এর ভ্যালু কি হয়ে গেছে 4, বি এর ভ্যালু 12। আমরা এটাকে একটু ইউজার ফ্রেন্ডলি করব। আরেকটা কথা বলে দিই, এই স্ক্যানএফ এবং প্রিন্টএফ দুটোই কিন্তু stdio.h এবং ক্লিয়ার স্ক্রিন এবং getch, যে getchটা এখানে ছিল, এই যে getch ব্যবহার করেছিলাম, এই দুটোই কিন্তু কি কার অংশ, কোনীয় ডট হেডার ফাইলের অন্তর্গত। আর এখানে যে হ্যাশ সাইনগুলো ইউজ করেছি সেটা হচ্ছে প্রি প্রসেস, অর্থাৎ যখন এটা কম্পাইল হচ্ছে, আমরা জানি সি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পাইলার বেস, যখন কম্পাইল হচ্ছে তখন কি এই হেডার ফাইলগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে রান করাচ্ছি কি, একটু ইউজার ফ্রেন্ডলি করে দিচ্ছি। তাহলে ইউজার ফ্রেন্ডলি যদি করতে চাই তাহলে কি, এখানে লিখলাম প্রিন্ট এফ, বললাম এন্টার এ, অর্থাৎ এর ভ্যালুটাকে আমি এন্টার করাতে চাইছি। একইভাবে বি যেখানে রয়েছে সেই বি এর ওখানে কি করলাম, আবার এখানে বললাম যে প্রিন্ট এফ, এখানে বললাম কি যে পরের লাইনে একটু গ্যাপ দিয়ে \n এন্টার কি বি। হলো। একটু হয়তো নয়েজ হচ্ছে, আশেপাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে গো। কন্ট্রোল F9। তাহলে এর ভ্যালু চাইছে, আমি বললাম এর ভ্যালু 23 এবং বি এর ভ্যালু রয়েছে 45। তাহলে এর ভ্যালু 45, বি এর ভ্যালু 23। তোমাদের মধ্যে কারোর মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এত কায়দা করলেন কেন, এখানে যখন %d প্রিন্ট করাচ্ছেন তখন এ আর বি এইটাকে সোয়াপ করে দিলেই তো হতো। হ্যাঁ হতো, তাতে আউটপুটটা কিন্তু হয়তো আমার মনের মতো আসতো, কিন্তু কখনোই সেটা ঠিক হতো না। অর্থাৎ পরীক্ষার সময় কিন্তু এটা করলে 0ই পাওয়া যাবে এবং হয়তো যিনি পরীক্ষক খাতা দেখবেন তিনি হয়তো রেগেও যেতে পারেন। তাহলে এটা একটু কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখলাম দুটো ভ্যালু নিলাম, স্ক্যানএফের সাহায্যে নিলাম এবং তাকে কি করলাম, প্রিন্ট করলাম। আর আরেকটা কথা, এই যে সি ল্যাঙ্গুয়েজ এটি AT&T ল্যাবে তৈরি হয়েছিল। কে করেছিলেন? ডেনিস রিচি। কত সালে? 1972 সালে, 1972। যদিও তখন প্রথম অবস্থায় তার নাম কি ছিল, নাম ছিল কিন্তু অ্যালগল, LGOL। পরে CPL নাম হয়, তারপর তোমার BCPL নাম হয়, বি হয় এবং 1972 সাল থেকে সি ল্যাঙ্গুয়েজ নাম হয়। যে TC.exe হচ্ছে তার এডিট উইন্ডো এবং TCC.exe হচ্ছে তার কম্পাইল। না, আর একটা মজার জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে দেখো এই ফাইলের এক্সটেনশন দেখাচ্ছে .cpp, বাই ডিফল্ট কি C++ রান করছে। আমার হেডার ফাইল চাইছিল, এটাই নিয়ম। আমি যদি stdio.h টা তুলে দিই তাহলে কি প্রিন্টএফ স্ক্যানএফ কে চিনতে পারবে না, তাই তো? তাহলে Alt F9 যদি করি তাহলে কি এরর দেখাচ্ছে, অবভিয়াসলি বলছে প্রিন্টএফ স্ক্যানএফ কি এদের চেনে না। এবার মজাটা হচ্ছে আমি এই ফাইলের নামটাকে চেঞ্জ করছি। বললাম এটার নাম দিচ্ছি সাপোজ যে project1
ডট সি দিলাম, অর্থাৎ এখন আমার ফাইলের নাম কি নট সিপিপি, সি প্লাস প্লাস, সি প্লাস প্লাসের নয়, ডট সি রয়েছে। তাহলে এখন যদি আমি রান করাই, দেখো আমার সাকসেসফুলি রান করছে। অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ হলে কিন্তু ডট সি এক্সটেনশন হলে তখন কিন্তু stdio.h এর প্রয়োজনই হয় না। তাহলে কি কোনিওরও কি প্রয়োজন হয় না? কি করে এটাকে ইনঅ্যাক্টিভ করব? সামনে দুটো স্ল্যাশ, দেখবে আমি এখানেও ইনঅ্যাক্টিভ করেছি, ইনঅ্যাক্টিভ করে এটা দেখিয়েছি। তাহলে এবার যদি রান করায় কি দেখাচ্ছে? এটারও প্রয়োজন নেই। অর্থাৎ সি মানেই সি এত চালাক, বুঝে যায়। সি কি টপ ডাউন অ্যাপ্রোচ, উপর থেকে নিচে পড়তে পড়তে আসে। আর ডট সিপিপি সেটা হচ্ছে সি প্লাস প্লাসের এক্সটেনশন, যেটা তোমরা পরে আরও জানতে পারবে। ওটা হচ্ছে পার্সিয়াল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, তার সুরক্ষা অনেক বেশি, সেখানে সব কিছু ঠিকঠাক করতেই হবে। কিন্তু ডট সি যদি এক্সটেনশন হয় তাহলে এগুলো দেবার প্রয়োজন সেইভাবে পড়ে না। কিন্তু তোমরা অবশ্যই কি করবে? হ্যাজ ইনক্লুড stdio.h, conio.h, এগুলো কিন্তু অবশ্যই লিখবে, ইউজ করবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা ইফ কন্ডিশন, ফর লুপ এইগুলো শিখবো। একটু প্র্যাকটিস করো। বাই, থ্যাংক ইউ।